প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাইফুল ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, একতরফা পাতানোত্তি নির্বাচনের পরিকল্পনা সর্বোচ্চ পর্যায় থেকে। টিআইবির পর্যবেক্ষণ, সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক আমার দেশ, জামায়াত সহ 11 দলের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলের বিচার শুরু। দৈনিক ইত্তেফাক, নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট। দৈনিক ইনকিলাব, জনমত প্রতিফলিত না হওয়ার আশঙ্কা, হ্যার পক্ষে সরকার। দৈনিক নয়া দিগন্ত, বিএনপি জামায়াতের দ্বিমুখী লড়াই, 2026 নির্বাচনের আগাম বার্তা, অনিশ্চিত ভোটই ক্ষমতার চাবিকাঠি, নির্বাচনী ডাকাতি যেন আর ঘটতে না পারে প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর, হাসিনার বিতর্কিত 3 নির্বাচন প্রশাসনের হাতেই সর্বনাশ, মুস্তাফিজকে ছাড়াই ভারতে খেলতে হবে বাংলাদেশের না। দৈনিক সমকাল, সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষক হেনস্থাকারীরা শিবির সম্পৃক্ত, কমিশনের তদন্ত প্রতিবেদন, বিতর্কিত 3 নির্বাচন আয়োজনে জড়িত প্রশাসন, পুলিশ, ইসি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কঠিন হবে ভোটের লড়াই, জামায়াত জোটের প্রার্থী চূড়ান্ত ঘোষণা আজ। দৈনিক কালের কণ্ঠ, বিতর্কিত 3 নির্বাচনই ছিল পরিকল্পিত ও সাজানো। দৈনিক দেশ রূপান্তর, অসন্তুষ্টির মধ্যেই সমঝোতা, আইসিসির শর্ত মানা অসম্ভব। দৈনিক কালবেলা, কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি, পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ, বিতর্কিত 3 নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা। দৈনিক বণিক বার্তা, অস্তিত্ব টেকানোর নামে ক্ষত বাড়াচ্ছে জনতা ব্যাংক। দৈনিক মানব জমিন, শীঘ্রই ঘোষণা, অসন্তোষ রেখেই আসন সমঝোতা 11 দলের, বিতর্কিত 3 নির্বাচন নিয়ে প্রতিবেদন, প্রশাসন, ইসি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহৃত হয়। দ্য ডেইলি স্টার, a state scripted last 3 polls, inquiry commission says section in admin, police, EC, intelligence agencies implemented the plans. The new age, unskilled drivers faulty, license fuel, road chaos. Past 3 polls causes forces death of democracy. Daily Observer, Bangladesh umpire office in India amid deeping diplomatic craft. আমরা দেখছিলাম এতক্ষণ বিভিন্ন পত্রিকার যে সংবাদ শিরোনামগুলো, প্রতিটা পত্রিকারই একটা কমন শিরোনাম আমরা দেখেছি, বিগত 3টি বিতর্কিত নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালের এই 3টি নির্বাচনের অনিয়ম নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি গতকাল তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনী ব্যবস্থাকে নির্লজ্জভাবে বিকৃত করে পুরো ব্যবস্থাকে ধুমড়ে মুছড়ে ফেলা হয়েছিল এবং আগামীতে যাতে ভোট ডাকাতি না হয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কমিশনের যেই প্রতিবেদন, সেখানে বলা হয়েছিল যে ইসি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার একাংশ এই ম্যানিপুলেশন আর ভোট ম্যানিপুলেটের জড়িত ছিল এবং 2018 সালে নির্বাচনে 80% ভোট রাতেই কেন্দ্রেই। তো এই নিয়ে আমরা দেখেছি, আগেই শুনেছি যে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে। এই যে নির্বাচনের যে আমরা চিত্র, আগামী তো নির্বাচন আসছে, কি ভাবছেন? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে সকালের শুভেচ্ছা। খুব প্রাসঙ্গিকভাবেই আজকের পত্রপত্রিকাতে যে শিরোনামটি আপনি পড়লেন এবং বললেন, এইটা একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল এবং তদন্ত কমিটি তার যে ফ্রেমওয়ার্ক, কাজের পদ্ধতি সব কিছু এনে একটা রিপোর্ট প্রদান করেছেন এবং ক্যাটাগরিক্যালি তারা 3টা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বা কি হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষত
14, 18, 24, কিন্তু 2008 সালের নির্বাচনটাও প্রাসঙ্গিক প্রয়োজনেই আসা উচিত ছিল, যেটা আমরা দেখলাম না। কারণ আপনি জানেন যে 2008 সালের নির্বাচনটিও যে ফেব্রিকেটেড ছিল, ম্যানিপুলেটেড ছিল, সেটা সেই সময়ের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার একটি বইয়ে কোয়ালিশন ইয়ার্স, সেখানে তিনি বর্ণনা করেছেন যে তারা কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, কিভাবে ডিজাইনটা করেছিল, কাকে আসলে দায় মুক্তি দেওয়া হবে, কাকে সেনাপ্রধান হিসেবে আবার রাখা হবে, চাকরি বাঁচানো হবে, এসব বিষয়ে তিনি বিস্তারিত লিখেছেন। তো সেই বিষয়টা এখানে অনুচ্চকিত। সিগনিফিক্যান্ট হলো যে প্রধান উপদেষ্টা, আপনি পড়েছেন, তার বাইরে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে দেশের মানুষকে, জাতিকে শাস্তি দেওয়া হয়েছিল, এবং তিনি বলছেন যে এই শাস্তির বাইরে এসে আমরা এমন একটা নির্বাচন পদ্ধতির মধ্যে যাব, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে পরিবর্তিত বাংলাদেশে গণতান্ত্রিক পরিচর্যার যে জায়গাটা থাকবে, সেই নির্বাচন সামনে যেটি হতে যাচ্ছে এমন দৃষ্টান্তমূলক সুন্দর নির্বাচন হবে যে যার মধ্যে দিয়ে পরবর্তী শাসন ব্যবস্থা, পরবর্তী নির্বাচনগুলো, এটা আসলে তদন্ত কমিটি করে তো খুব বেশি বোঝার ব্যাপার ছিল না। কারণ হলো যে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন, এবং অব্যাহতভাবে বিরোধী দলগুলো সহ সকলেই দেখেছে যে 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসছে। 2018 সালে এমন একটা গেম খেলা হলো একেবারে প্রি মাইন্ড সেটে, মেটিকুলাসলি, এবং একেবারে পাওয়ারের শীর্ষবিন্দু থেকে যে আমরা একটা এরকম গ্যামলিং টাইপের করব, যে পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে, আসেন সকলে অংশগ্রহণ করি। এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সেই নির্বাচনে গেল। সেই নির্বাচনে যাওয়ার পরে দেখা গেল, যেটা আপনি উল্লেখ করেছেন যে এসছে, যে আগের রাতেই সব 80% ভোট হয়ে গেছে, এবং তখনই বিবিসি দেখিয়েছিল। এবং অব্যাহতভাবে 18-র পর থেকে বিএনপি সহ অন্যান্য দল, বাংলাদেশের মানুষ সকলেই জেনেছে, বুঝেছে, কিন্তু অসহায়ের মতো কোনো কিছু করতে পারেনি। একদম জগদ্দল পাথরের মতো বসে একেবারে দুঃশাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছিল। এখন আমরা এই পরিবর্তিত অবস্থাতে এর থেকে একটা লেসন নিতে পারি যে এই যে তদন্ত কমিটির মধ্যে দিয়ে বের হয়ে আসলো ব্যাপারটা, যে নির্বাচনগুলো ঠিক হয়নি, সঠিক হয়নি, শাস্তি দেওয়া হয়েছিল, ভোট ডাকাতি হয়েছিল ইত্যাদি, এর বাইরে তো জেনারেল সেন্সেও সেটা আছে। ফিউচারে যেন কোনো সরকার, কেউ এসে আর কোনো সময় এই ধরনের ভোট ডাকাতির নির্বাচন কিংবা দুর্নীতি করে নির্বাচন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন ইত্যাদি ইত্যাদি না করতে পারে। কারণ ভোটটা জনগণের অধিকার, এটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়া দরকার, এবং একটা জাতিরাষ্ট্র পরিপূর্ণভাবে গড়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া হলো জনগণ তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন, যারা দেশ শাসন করবে। তো গত 17 বছরে আওয়ামী লীগ দেখছি নির্বাচন ব্যবস্থায় যেটা ভেঙে দিয়েছিল, এবং নির্বাচন যে একটা ফেস্টিভ বোর্ড ছিল, মানুষের যে একটা নির্বাচনের প্রতি যে একটা আগ্রহ ছিল ভোট দেওয়ার প্রতি, সেটা কিন্তু কমে গিয়েছে। এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটা আবারও ফিরে আসবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি নির্বাচন পরিচালনায় তো নির্বাচন কমিশন হচ্ছে শক্তিশালী, কিন্তু এই তদন্ত রিপোর্টে যেটা আসছে যে প্রশাসন, গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পিতভাবে ইসিকে সহকারে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়েছে। তো কমিশন তো তার কার্যক্রম হারাচ্ছে, পারছে না। এটা কীভাবে সম্ভব? এটা যদি অব্যাহত থাকে, আবারও যদি সেখানে আপনার প্রশাসনিক হস্তক্ষেপ থাকে, গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ থাকে, তাহলে কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে? লিটারেলি দুঃখজনকভাবে হলেও সত্য এটা, যে যখন বিশেষ করে মানে আওয়ামী লীগ তো এই চরিত্রের ছিল না, বা ছিল তাদের প্রিভিয়াস ইতিহাসেও 73 ইলেকশনেও দেখা যায় যে কোনো একটা আসন থেকে হেলিকপ্টারে করে নিয়ে এসে ইলেকশন চেঞ্জ করে দেওয়া হলো, ফলাফল চেঞ্জ করে দেওয়া হলো। তো সেই আওয়ামী লীগ কেউ তো আসলে বোঝে না যে সকাল আছে, সকালের পরে দুপুর আছে, রাত আছে, কাল আছে, আগামীকাল আছে, পরশু আছে। ক্ষমতায় থাকে মানে মনে করে চিরন্তন আমি শাসন করে যাব।
এই এই প্রবণতা একটা দলকে যখন ফ্যাসিস্টে পরিণত করেছিল, সেই ফ্যাসিস্ট সরকারের অধীনে আসলে কোনো সংস্থাই তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তার যা করা উচিত মানুষের জন্য সংবিধান অনুসারে, সেটা বিচার বিভাগ বলেন, আইন প্রশাসন বলেন, এবং আপনি যেটা বললেন নির্বাচন কমিশন বলেন, সেটা কোনোটাই ফাংশন করতে পারেনি। এবং ফাংশন করবার জায়গাটা তৈরি হয়নি এই কারণে যে তাদের ঘাড়ের উপরে খড়গ ছিল। তারা কেউ কেউ ব্যক্তিগত ইন্টারেস্টে করেছে, আবার কেউ কেউ চাকরি হারানোর ভয়ে, অথবা জেল জুলুমের ভয়ে, অথবা ইত্যাদি ইত্যাদি। আমরা হয়তো ব্যক্তিগত পর্যায়ের ঘটনাগুলো জানি না। যে আমি এরকম শুনেছিলাম যে ইসি হাবিবুল আওয়ালের কন্যা তাকে নিষেধ করেছিল, কিন্তু তিনি সেখান থেকে স্কেপ করতে পারেননি। তিনি জানেন কি হচ্ছে কি হবে, হয়তো তার বিবেকবান মানুষের সত্তা থেকে, কিন্তু উপায় নেই। এভাবেই একটা ফ্যাসিস্ট কাঠামো একেবারে গ্রাসরুট থেকে শুরু করে মিড লেভেল এবং হাইয়েস্ট লেভেল পর্যন্ত রাজনৈতিকভাবে যখন হয়ে ওঠে, তখন প্রতিষ্ঠানগুলো যথার্থ ফাংশন করবার যোগ্যতা হারিয়ে ফেলে, এবং সেটি হয়েছিল। আরেকটা বিষয়ের সাথে আপনি বলেছেন যেটা সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আমলাতন্ত্রের একাংশের কাছে নতি স্বীকার করেছে সরকার। গতকাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একটা সেমিনারে কথা বলেছেন, এবং সেখানে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক এই সরকারও কিন্তু আমলাতন্ত্রের কাছে অর্থাৎ বিউরোক্রেসির কাছে অনেকটা অসহায়। তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে সাইন করতে হচ্ছে আমলাদের কাছে, অর্থাৎ আমলাদের প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে, যেটা আমরা অতীতও দেখেছি যেটা ওইটার আগের সাথে রিলেটেড। তো এই যে আমলাতান্ত্রিকের যে আমলাকেন্দ্রিক এই প্রবণতা থেকে কীভাবে বের হওয়া যাবে? এখানে দুটো বিষয়, একটা হলো যে আমলাতান্ত্রিকতা, আর একটা হলো সংস্কার। সংস্কার যে এটা একটা চলমান প্রক্রিয়া, একটা বিভৎস ভয়াবহ ফ্যাসিস্ট সরকার যার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন, প্রায় 1400-র বেশি জাতিসংঘের রিপোর্ট অনুসারে নিহত, শহীদ, এবং প্রায় 20,000 বা 30,000-এর বেশি মানুষ আহত, কেউ কেউ চোখে দেখে না, পা হারিয়েছে ইত্যাদি। এটার পরে এসে যে সংস্কারটা করার যে ব্যাপারটা থাকে একটা সরকারের, সেই সরকার তার যে শক্তি সামর্থ্য থাকতে হবে, তার যে মোরাল ক্যারেজ থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, তার বাহিন্ডে শক্তি থাকতে হবে, সেই শক্তিগুলো না থাকার কারণে এই সরকার সংস্কার যথার্থ অর্থে করতে পারেনি। সংস্কার এই নির্বাচিত সরকার ছাড়া এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত সংস্কার বা চূড়ান্ত সংস্কার বলে যেমন কথা নেই, এই চলমান প্রক্রিয়া সেটা এখানে আইডেন্টিফাইড হয়েছে। দ্বিতীয় যে প্রসঙ্গটি, সেটা হচ্ছে প্রশাসন কি এইরকমই থাকবে? যে প্রশাসনের নিয়োগটা কিভাবে হয়, আমরা যদি নিয়োগ থেকে শুরু করে দেখি, যে একটা বিশ্ববিদ্যালয় থেকে বা একটা কলেজ থেকে স্নাতক পাশ করার পরে একটা পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে, বিসিএস পরীক্ষা দিয়ে বা ইত্যাদির মধ্যে দিয়ে একটা কাঠামোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন পুলিশে, কাস্টমসে, ট্যাক্সে, বিভিন্ন জায়গায় তারা এই জায়গায় আসেন, এই পজিশনে আসেন, এই চেয়ারটায় বসেন। এখন দীর্ঘ 16-17 বছর যখন রাজনীতিটা এরকমভাবে নষ্ট থাকে, সেখান থেকে আপনি ভালো প্রোডাক্ট, ভালো মানুষ কাজ করবার, তার নৈতিক অধিকার, তার নলেজের সুষ্ঠু ব্যবহার, আইনের সুষ্ঠু প্রয়োগ, সে তার মানে মানুষ হয়ে ওঠে ওই চেয়ারটাকে ফাংশন করবে, এইটা তার কাছ থেকে প্রত্যাশা করা সম্ভব না। কি প্রত্যাশা করা সম্ভব? যেটা ঘটেছে সেটা হলো যে দলীয় দাসবৃত্তি। যে দল তাকে নিয়োগ দিয়েছে, যে দলের স্নেহ পায়, ভালোবাসা পায়, যে দল তাকে ঘুষ খেতে বা অর্থনৈতিক দুর্নীতি বা আদার্স দুর্নীতি করতে সহযোগিতা করে, পারস্পরিক রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এক্সচেঞ্জ হয়, ঘুষের ভাগাভাগি হয়, তখন ওই প্রশাসন আর প্রশাসন থাকে না। এখন যেটা হয়েছে যে আমরা তো ওই 16 বছরের পরের প্রশাসনই কোনো না কোনোভাবে এখানে কাজ করছে। বিচারপতি হাবিবুর রহমান এসে যেরকম একদিনে 3 দিনের মধ্যে একটা বিরাট রিশাফল করেছিলেন, সেটা তো করেননি বা করতে পারেননি, কোনো না কোনোভাবে এটার মধ্যে আছে। এবং যেহেতু লোকবল নাই, সামনে নির্বাচন, কাজ করাতে হবে,
কোনো না কোনোভাবে যারা আগে পারসিকিউটেড ছিল তাদেরকে নিয়ে এসে মেধাবীদেরকে দিয়ে একটা কাজ টেম্পোরারি বেসিস করা হচ্ছে। এটা যে সবসময় পার্ট হবে এটা ঠিক, কিন্তু এই মুহূর্তে এসে প্রত্যেক মানুষ তার অস্তিত্বকে এন্টিটিকে নিয়ে অ্যাপারেট থাকে অথবা ফিউচারটাকে দেখে, প্ল্যানিংটার মধ্যে থাকে। এইসব বিবেচনা করলে দেশের মানুষ যে পরিবর্তিত অবস্থাতে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন চায়, এটা প্রশাসনও অনুভব করবে বলে বিশ্বাস করি, এবং জাতি সেটা প্রত্যাশা করছে যে আর যেন কোনো প্রশাসনে ঘুরে দাঁড়াতে পারে। যখন ঘুরে দাঁড়ানোর স্বভাব তৈরি হয়ে যাবে, প্রকৃতি তৈরি হয়ে যাবে, সত্য বলবার, সত্য জায়গায় স্ট্যান্ড করবার, যে না তাহলে আমি এই দায়িত্ব পালন করব না, কিংবা সরি আপনি আমাকে অন্যায় আদেশ দিচ্ছেন, অন্যায় নির্দেশ দিচ্ছেন, এটা আমি করব না। মানে এটা তো দুঃখজনক, কিন্তু এটা তো ঠিক। আমরা স্কুলের শিক্ষকদেরও প্রচণ্ড শ্রদ্ধা করি। তো সারা বাংলাদেশে গত 3টা নির্বাচন যে হলো, সেই নির্বাচনে স্কুলের শিক্ষকরাই তো আপনার প্রিজাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি দায়িত্ব পালন করেছে। আপনি কি দেখেছেন যে এই কয়েক লক্ষ শিক্ষক এর মধ্যে কোনো একজন শিক্ষক তিনি বলেছেন যে আমি একটা বিরাট মহাভুল করে ফেলেছি, আমাকে জোর করে করিয়েছে, আমি এইটাকে প্রত্যাখ্যান করি, আমি এই চাকরি করব না, আমি এটার মধ্যে থাকবো না? করতে পারেনি। সিস্টেম, সোসাইটি, পরিবার, সমাজ, রাষ্ট্র তাকে তার ওই ভেতরের শক্তিটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা যে বলছি, যে সংস্কারটা বলছি, সেখানে এসে নিজেরা চেঞ্জ করে ফেলি নিজেদেরকে। আমরা যেন দেশটাকে ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে প্রত্যেক প্রফেশনের জায়গা থেকে, শুধু প্রশাসন না, প্রত্যেক প্রফেশনের প্রত্যেক নাগরিককে। আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনি যে কারণে বলেছেন বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, একটা দেশপ্রেম মনোভাব যদি প্রত্যেকের মধ্যে জাগিয়ে তোলা যায়, তাহলে সব প্রফেশনের মানুষ, নাগরিকের মধ্যে, এবং প্রত্যেক মানে কৃষক, শ্রমিক, জেলে, মজুর, তাঁতি, যে যেখানে আছে, সেলফ রেসপন্সিবিলিটি, তার যে কাজটা সে কাজ করবে সততার সঙ্গে, কাউকে ঠকিয়ে না, অন্যায় করে না। এটা যখন করা সম্ভব হবে, তাহলেই মূলত সংস্কার কিংবা একটা ভালো রাষ্ট্র, সুন্দর পরিস্থিতি, শান্তিময় জীবনযাপন, নিরাপদ জীবনযাপন এটি সম্ভব হবে। এখানে প্রশাসনকে শুধু একতরফা দায়ী করলেও চলবে না। আমরা এই প্রশাসনের ছেলে মেয়েগুলো আমাদেরই সন্তান বা আমাদেরই ভাই বা আমাদের এসছে, এটা বিচ্ছিন্ন কোনো সত্তা না, কিন্তু আমরা তো নষ্ট করে দিয়েছি। এই নষ্টটা থেকে তাদেরকে বের করে তাদেরকে চেঞ্জ করতে হবে, তাদের নিজেরাও চেঞ্জ হবে, তাদের ছেলে মেয়েদের কাছে যেন তারা প্রশ্নাতীত থাকে যে না, আমার বাবা একজন ভালো অফিসার, সৎ অফিসার, তিনি যেন চোখ বন্ধ করে বলতে পারেন না, আমি আমার এই কর্মজীবনে এই কাজটা করেছিলাম, সৎভাবে করেছিলাম, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, এই নির্বাচনে আমি যথাযথ দায়িত্ব পালন করেছি, কোনো অন্যায় কাজ করতে দেইনি, রিগিং হতে দেইনি, ইত্যাদি। প্রত্যেক অফিসার যদি করে, তাহলে নির্বাচন বা ইত্যাদি এগুলো প্রবলেম হবে না। ইফতিখারুজ্জামান সাহেবরা যে ফাইন্ডিংসটা দিয়েছেন, তার মর্মার্থ করলে এরকমই দাঁড়ায়। জি, প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, ফ্রন্ট পেজে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। সিলভার, একটা বিষয় হচ্ছে নির্বাচন তো ঘনিয়ে আসছে। আজকে 13ই জানুয়ারি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এক মাসও নেই। আমরা দেখছি এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। তবে গণভোটের প্রচার নিয়ে কিন্তু আমরা দেখছি তেমন নেই। সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন যে জোটগুলো, জামায়াত, এনসিপি, ইসলামী দলগুলো গণভোটের পক্ষে, কিন্তু বিএনপির পক্ষ থেকে, বিএনপি বা প্রধান রাজনৈতিক দলগুলো তেমন কিন্তু সাড়া নেই। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট প্রচারের দায়িত্ব বিএনপি নয়, জনগণ দেখে শুনে ভোট দেবে। তো এই বিষয়টা, অর্থাৎ গণভোটের প্রচারণাটা নেওয়া কেমন হবে? গণভোটের যে বিষয়টা, এটা প্রথম থেকেই একটা ধোঁয়াশার মধ্যে তৈরি হয়ে আছে। বিশেষ করে গণভোট যখন একটা কনসেনসাসের ভিত্তিতে গণভোট
করা হবে বলা হলো সকল রাজনৈতিক দল, যেখানে জুলাই সনদে স্বাক্ষর করল। কিন্তু জুলাই যোদ্ধারা বিস্ময়করভাবে এই গণভোটে স্বাক্ষর করলেন না। গণভোটে স্বাক্ষর না করে এখন আবার আমরা দেখতে পাই যে সেই জুলাই যোদ্ধারাই নানান জায়গায় নির্বাচনের ক্যাম্পেনে, বিশেষ করে 270টা জায়গায় তাদের অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে গণভোটের পক্ষে প্রচার করার জন্য, হাঁয়ের পক্ষে প্রচার করার জন্য। মানুষ তো আমাদের দেশের মানুষ, আপনারা জানেন, সকলেই জানে যে তারা কোনটা ডিরেক্ট দেখতে পায়। ডিরেক্ট দেখতে পাচ্ছে এই মুহূর্তে সংসদ নির্বাচন, তার প্রতিনিধি নির্বাচন, আর কাছাকাছি দেখতে পাচ্ছে হলো যে এই যে 3টি সম্ভবত আসবে, তাকে ইয়েস অর নো ভোট দিতে হবে। এটাও খুব একটা অবস্কিউর লাগে, মিস্টিরিয়াস লাগে যে কিভাবে এতগুলো প্রস্তাবনার মধ্যে তৃণমূলের ভোটাররা এই বিষয়ে কিভাবে অবহিত হবে, এবং এই অবহিত করবার দায়িত্বটা কার ছিল? জুলাই সনদের মধ্যে দিয়ে তা কিছুটা স্পষ্ট বা অস্পষ্ট আছে। এখন যদি সরকার এটাকে আবার প্রচার করতে যায়, সেখানেও সংবিধানের কতগুলো ব্যাখ্যার প্রয়োজন থাকে, যে সংবিধানে কি আসলে, সংবিধানে তো এই গণভোটের বিধান নেই, এটা অধ্যাদেশ হিসেবে জারি হবে, তারপরে পার্লামেন্টে সে গণভোটের এই বিষয়টা পাশ করবে, ইত্যাদি বিষয় থাকবে। তাহলে যেটি সংবিধানে নেই সেটা কি সরকার প্রমোট করতে পারবে? সেটা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু মানে আমরা যে পরিবেশের মধ্যে আছি এখন, আমরা যে পরিবেশের মধ্যে আছি যে আমরা রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে চাই, রাষ্ট্রের আমরা ফিরে যেতে চাই না, জুলাইয়ের 24-এর আগের ব্যবস্থায় ফিরে যেতে চায় না, কারণ ওটা একেবারে আমাদেরকে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে, অর্থনীতিতে, সমাজে, সংস্কৃতিতে সব দিক থেকে একেবারে বিপর্যস্ত করে তুলেছে। এই যে বলেছে শাস্তি দিয়েছে আমাদেরকে। তো ফিরে যখন না যেতে চায়, তাহলে এখানে আর ওইটা মুখ্য না যে কিভাবে কারা কিভাবে প্রচার করবে কি করবে না। প্রচার সকলকেই করতে হবে, প্রচার সকলেরই করা উচিত, ওই স্বার্থে যে আমরা রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে চাই। এবং এখানে যদি না ভোট জয়যুক্ত হয় কোনো কারণে, তাহলে আমরা আরেকটা বিরাট সংকটের মধ্যে পড়ে যাব, দেশ পড়ে যাবে, এবং সেটারও চক্রান্ত কিন্তু অব্যাহত আছে। সেক্ষেত্রে যেহেতু একটা কনসেনসাস সকল পার্টি মিলেই তো করেছে যে একটা গণভোট হবে এবং এইভাবে হবে, অতএব সকল দলেরই উচিত এটার পক্ষে, ওখানে পার্টির দলগুলোর নেতারা করেছিল, এখানে জনগণ করবে। এই জনগণ তো পার্টির ভেতরে আছে, আর কিছু সুইং মানুষ আছেন যারা রোল প্লে করে, সবাইকেই এই বিষয়টা বোঝানো উচিত। তার জন্য যে দীর্ঘ সময় দরকার ছিল সেটা হয়তো নেই, কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যম এবং সরকার তো পার্ট, সরকার বলতে এখন তো সকলে মিলে আমরা একটা সরকারের জায়গায় আছি, সকল দলের কনসেন্টের ভিত্তিতে সরকারটা তৈরি হয়েছে। অতএব সরকার এই কনসেন্টের ভিত্তিতে সরকার ব্যাপক প্রচারণা করতে পারে, এবং সেটা আর্থিক স্বচ্ছতার মধ্যে দিয়ে, ন্যায়সঙ্গত উপায়ে, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে করতে পারে। কারণ এখানে সত্যিকার অর্থে দেশের পুনর্গঠনে, ভালো রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখার প্রশ্নে যে গণভোটটা ব্যাপারটা এসছে, সেখানে জয়যুক্ত হওয়া উচিত। প্রচারের দায়িত্ব সকলের, আমরা কেউ দায় এড়িয়ে যেতে পারবো না। আমি জানি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন আঙ্গিকে কথাটা বলেছেন, কিন্তু এটা এই ইউনিভার্সাল ট্রুথটা স্বীকার করতে হবে যে এটার খুব প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজনীয়তা আছে। আমি একটা জিনিস থ্রো করলাম, এত মাস ধরে সংস্কার কমিশন করে, এত টাকা ব্যয় করে, এত মেধা ব্যয় করে একটা জায়গায় আসলাম, সেইটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব প্রচার না করার মাধ্যমে। এটা ঠিক আমার কাছে বোধগম্য নয়। আমি মনে করি প্রত্যেক দল রেসপন্সিবল টু হ্যাভ ডিক্লেয়ার অ্যান্ড প্রোক্লেম as much as possible
মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজনীতি থেকে আমরা এবার আসি খেলাধুলায়। মুস্তাফিজ ইস্যু আপনি দেখেছেন সম্প্রতি কয়েকদিন যাবতই ভারতের সাথে বিশেষ করে মুস্তাফিজকে খেলা নিয়ে গতকালও আইসিসির নিরাপত্তা কমিটি বলেছেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তারা বলেছেন 3টি শর্ত অর্থাৎ সুপারিশ বলেছেন যে মুস্তাফিজকে দলে রাখলে নিরাপত্তার ঝুঁকি থাকবে এবং খেলার সময় বাংলাদেশি যেই অডিয়েন্স থাকবে তারা যদি জার্সি পরে সেক্ষেত্রেও আপনার নিরাপত্তা এবং নির্বাচনকে সামনে রেখে এই ঝুঁকি বাড়তে পারে। তবে তাদের এ ধরনের যে প্রস্তাব বা এটাকে উদ্ভট এবং অযৌক্তিক বলেছেন আপনার ক্রীড়া উপদেষ্টা, এবং তিনি বলেছেন অনড়, অর্থাৎ আমরা ভেন্যু পরিবর্তন না হলে খেলবে না ভারতে গিয়ে। তো এই যে কূটনীতির সাথে আমাদের দেখি আমরা বিশেষ করে ফ্যাসিস্ট পতনের পর, আওয়ামী সরকার পতনের পর এভাবেই আপনার ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে, তারপর আবার মুস্তাফিজ ইস্যু। তো এই বিষয়টা কীভাবে দেখছেন? ওয়েল, এখানে এই খেলার বিষয়টি সারা বিশ্বব্যাপী তো একটা সাংস্কৃতিক বিনোদন, শারীরিক মানে কসরত ইত্যাদি ইত্যাদি প্লেজেন্ট ফ্লেভার তৈরি করে। এটা প্লেয়ারকে তৈরি করে এবং দর্শককে করে। এর বাইরে এর সঙ্গে রাজনীতি জড়িত, এবং রাজনীতি জড়িত হলো যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের নানা বিষয়ের আদান প্রদানের মধ্যে দিয়ে, অবস্থানের মধ্যে দিয়ে সম্পর্ক নির্মিত হয়। আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে 2024 সালের পর থেকে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ, তার আগেও করেছে, তারা এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করেছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুসারেই এই যে 3টা নির্বাচনের কথা পর্যন্ত বললেন, তারা তাদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় বসেছিল। এবং এই সম্পর্ক যে জায়গাটা, সেই জায়গাটাকে মূল্য দেয়নি। মূল্য না দেবার কারণে এটা একটা পর্যায়ে এসে খেলার জায়গা পর্যন্ত তারা নিয়ে এসছে। এটা তাদের মানসিক, বা ইন্ডিয়াতেও কিন্তু ব্যাপকভাবে এটার প্রতিবাদ হয়েছে। ইভেন কংগ্রেসের যিনি নেতা শশী থারুর, তিনিও কিন্তু প্রতিবাদ বলেছেন যে এটা ঠিক হয়নি ইন্ডিয়ার ব্যাপক ভিত্তিতে। কেন একজন ব্যক্তি মুস্তাফিজুর রহমানকে আইপিএলকে খেলতে দেওয়া হবে না, তাকে নিলামে তুলেছে কেকেআরে, এটা অনুচিত কাজ। এটা আমাদের সম্পর্ককে, যেখানে আমরা দেখলাম যে জয়শঙ্কর আসলেন, বিএনপির বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন এবং তারেক রহমানের সঙ্গেও বৈঠক করলেন, একটা উন্নতির দিকে যাচ্ছিল। এটিই হওয়া দরকার, কারণ দুই দেশের মধ্যে, দুই দেশকেই দুই দেশের প্রয়োজন আছে। সেই মুহূর্তে এইরকম ধরনের একটা আচরণ সত্যিই বিস্ময়কর। এখানে এখনো অনেকটা অস্পষ্টতা আছে। যেমন আসলে আইসিসি কি চিঠি দিয়েছে, খেলা ভেন্যু পরিবর্তনের জন্য এখনো চিঠি দিয়েছে কিনা এটা স্পষ্ট হয়নি। তারা কনসার্ন জানিয়েছে এবং সেই চিঠিটাও আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন যে এটা 2-3 দিনের মধ্যে শো করা হবে। কিন্তু যেহেতু একটা চিঠি আদান প্রদান হচ্ছে ইমেইলের মধ্যে দিয়ে, কনসার্ন ব্যক্ত করেছে এবং যে 3টি ইস্যুর কথা বলছে, এইগুলো ইস্যুকে করে আইসিসির মতো একটা অথরিটেটিভ একটা অর্গানাইজেশন সারা পৃথিবীতে যারা খেলা আয়োজন করে, তারা একটা দেশকে এ ধরনের শর্ত দিতে পারে, এটা তো আমি মনে করি যে বাংলাদেশের পক্ষে গিয়েছে। বাংলাদেশ যে বলছে যে ইন্ডিয়াতে, ভারতে আমাদের একজন প্লেয়ার যেখানে নিরাপদ না, সেখানে 14 জন প্লেয়ার খেলোয়াড় কিভাবে নিরাপদ থাকবে? এমনকি দর্শকরা জার্সি পরতে পারবে না। অতএব আমরা যে বলেছি শ্রীলঙ্কাতে এটা তো ঘটেছে আগে, 1996 সালে অস্ট্রেলিয়া তারা খেলার সময় শ্রীলঙ্কায় ব্যাপারে এরকম প্রেজুডিস দিয়েছিল। অতএব পরিবর্তন হতে পারে। আমরা আশা করব ঠিক যে আইসিসি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তটা নেবে। এবং সাইফুল ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজের আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।